আমি সবার নাম নিলাম না। সামনে আমার উপবিষ্ট আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এখানে হয়তো বক্তব্য মানে টপিকসটা অন্য কিছু হতে পারত, কিন্তু আমরা যখন এখানে মাহফিল শুরুর আগে প্রিন্সিপাল মহোদয়ের চেম্বারে বসেছিলাম, তখন আমি অনেক গল্প তার কাছ থেকে শুনছিলাম, যে কারণে প্রায় 10 থেকে 12 বছর পরে এই মাহফিলে আমি এসেছি। 10-12 বছর আগে আমি এসেছিলাম একটা মাহফিলে। সেদিন সে মাহফিলে আরো বড় ছিল, আরো সুন্দর ছিল। আজকেও ভালো, আজকে অনেক লোক আলহামদুলিল্লাহ, অনেক মাহফিলের চেয়ে ভালো। কিন্তু সেই মাহফিলে বসার পরে কিছু কিছু গল্প আমরা শুনলাম যে এই 15 বছর কিভাবে কাটলো আপনাদের, কিভাবে তখন একটার পর একটা শুনলাম যে এই কলেজের সভাপতি, এই মাদ্রাসার সভাপতি কে ছিলেন, শুনলাম তারা কি কি কাজ করেছেন সেটা শুনলাম। তা আমি বললাম যে এখানে আপনার রাজ সাহেবের হিস্ট্রি চেয়ারম্যানের মুখ থেকে শুনলাম যে কত টাকা তসরুফ করেছে মাদ্রাসা থেকে, শুনলাম উপজেলা চেয়ারম্যান কি করেছে, শুনলাম আমার উপজেলা চেয়ারম্যান আলী আজর তালুকদার ভাই, হেনা ভাই কি করেছেন, উনিও 2 লাখ টাকা দিয়েছেন, সেটাও শুনলাম। তারপরে পরিশেষে আমি যখন শুনলাম যে ইউনিয়নের কৃতি সন্তান হিসেবে যিনি দাবিদার ছিলেন, যিনি 2 বার অবৈধভাবে নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল, রাগিবুল আহসান রিপু ভাই, আমরা অনেক সম্মান করতাম তাকে এক সময়। ওনার কথা শুনলাম, উনি কি করলেন এই মাদ্রাসার জন্য, যেহেতু 2 বারের এমপি। তো বলতেছে উনি একবার মাহফিলে এসেছেন কিন্তু মঞ্চে বসে নাই, মঞ্চে না বসে উনি প্রিন্সিপাল সাহেবের রুমে বসে উনি চলে গিয়েছেন। আমি কেন অপরাধ? এই মাহফিলে আল্লামা মাওলানা সাইদি সাহেবের গায়েবানা জানাজা হওয়ার এই অপরাধে উনি নাকি এই মঞ্চে বসে নাই। এনাকে কি সুসন্তান বলবেন না কুলাঙ্গার বলবেন? এদেরকে কি করা উচিত? এদেরকে কি করা উচিত বলুন? আমি তাই বলি, আমি সাইদি সাহেব সম্পর্কে 2টি কথা আমি বলবো। যেই 90-95 ভাগ মুসলমানের দেশে দল মত নির্বিশেষে অনেক রাজনীতিবিদ থাকতে পারে, কিন্তু আমাদের কিছু কিছু ধর্মীয় বক্তার দরকার যারা দল মত নির্বিশেষে সার্বজনীন ভাবে কিছু কথা বলবে, যে কথাকে সবাই ফলো করবে, যে কথাকে মানুষ বিশ্বাস করবে, সম্মান করবে। এমন একটি পর্যায়ের মানুষ ছিল মাওলানা সাইদি সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আমার মতো মানুষ বহুবার দাঁড়িয়ে থেকে 1-2 ঘন্টা ওয়াজ তার শুনেছি। আমার জন্য আমি যদি কোনো কোরআনের তাফসীর শুনতে ইচ্ছা করে, কোনো সূরাতে কি লেখা আছে জানার, মানে কোরআনে কি লেখা আছে জানার ইচ্ছা করে, আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ইউটিউবে যে আমি সাইদি সাহেবের তাফসীরটা আগে শুনি। এরকম শ্রদ্ধাবোধ তার প্রতি আমার। বাংলাদেশের মানুষের আমার মনে যে আওয়ামী লীগ ঘরানার কিছু লোক ছাড়া সকল প্রকৃতির মানুষ তাকে সম্মান করত, কোনো দলের বেসিসে নয়। উনি হয়তো একটি রাজনৈতিক দল করত, কিন্তু সাইদি সাহেবের বক্তব্যে উনি ওই আওয়ামী ফ্যাসিস্ট ছাড়া উনি কাউকে আঘাত করে কোনোদিন কথা বলেনি। সরকারের সমালোচনা করেছেন কিন্তু কোনো দলকে আঘাত করে নাই। যার কারণে উনি দল মত নির্বিশেষে উনি যেদিন সবার শ্রদ্ধার পাত্র ছিলেন, ওই ওনাকে যেদিন হত্যা করা হয়েছে, উনি নিহত হয়েছে আমি বলবো না, এই ফ্যাসিস্ট সরকার একটু অসুখের বাহানা করে ওনাকে চিকিৎসার নাম করে ওনাকে হত্যা করেছেন। আমি মনে করি হত্যা করার পরে তার মতো মানুষের গায়েবানা জানাজা বাংলাদেশের মাটিতে কোথাও করতে দেয়নি এই হাসিনা সরকার। আমি বলি যে এই কথাগুলো এই কারণেই বললাম যে ভাই, এখনকার যে মাহফিলগুলো হচ্ছে সেখানে আমরা একটু আতঙ্কিত হচ্ছি। এমন একটি বক্তা যখন চলে গেলেন সাইদি সাহেব, উনি দেশে জীবিত থাকা অবস্থায় 12-13 বছর জেলে ছিলেন, উনি কথা বলতে পারতেন না। ওনার অভাব আমার পরতে পরতে বুঝতাম। প্রতিটি ওয়াজ মাহফিলে ওনার জন্য দোয়া হতো, আমরাও তার পক্ষে কথা বলতাম। ওনার অনুপস্থিতিতে আমরা যখন এই শূন্যতা পূরণ করার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কে এই শূন্যতা পূরণ করবে, তখন একজন বক্তার আগমন ঘটলো, মিজানুর রহমান আজহারী সাহেব। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো বলতেন। ওনার ইউটিউব চ্যানেল প্রতিটি ঘরে ঘরে মানুষ দেখা শুরু করলো এবং উনি এতটাই আলোড়িত হলো, ওই রকম আমরা বিশ্বাস করি যে সাইদি সাহেবের যে একটি শূন্য স্থান উনি হয়তো পূরণ করবে। তো উনি দীর্ঘদিন দেশে থাকতে পারেনি, এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার ওনাকে অ্যারেস্ট করবে, ওনাকে গ্রেপ্তার করবে, এরকম একটি মোমেন্টে উনি দেশ ত্যাগ করেছিলেন।
আলহামদুলিল্লাহ উনি আবার ব্যাক করেছেন, উনি আবার ওয়াজ শুরু করেছেন। কিন্তু দুঃখের জনক হলো সত্য, ওনার কিছু কিছু কথাকে কেউ কেউ পুঁজি করছে, কেউ কেউ বিতর্কিত করছে, কেউ কেউ বিতর্কিত করে ওনাকে একটি দলের সম্পদ বানানোর চেষ্টা করছে, আবার একটি দলের শত্রু বানানোর চেষ্টা করছে। তা আজকে আমি ফরিয়াদ জানাবো, মিজানুর রহমান আজহারী সাহেবের কাছেই ফরিয়াদ থাকবে আমার, এই বক্তব্যটা যেন ওনার কাছে যায়। এই 90% মুসলমানের দেশে কিছু মানুষ থাকতে হবে দল নিরপেক্ষ, কিছু মানুষ থাকতে হবে সবার বিবেকের কথা বলবে, সবার পক্ষে কথা বলবে, কোন দলের পক্ষে কথা বলবে না। এরকম একটি মানুষ আমরা চাই, আমরা বিশ্বাস করি উনি মিজানুর রহমান আজহারী হবেন। আল্লাহর দোহাই লাগে, আমাদের রাজনৈতিক স্বার্থে আমরা কখনো এইরকম ব্যক্তিত্বকে কোন দলের দিকে আমরা টানবো না, তাকে আমরা রাখতে চাই দল মতের ঊর্ধ্বে। উনি দল ধর্মের কথা বলবে, উনি ইসলামের কথা বলবে, আমার ইসলামের আমার ভুল ত্রুটি ওনাদের মতো বক্তাদের মুখ থেকে আমরা শুনতে চাই, এরকম পজিশনে উনি থাক। বিশেষ করে আজকে আমরা জামাত বিএনপি অনেক নেতৃবৃন্দের মঞ্চে আছে, ভালো লাগছে না ভাই আপনাদের? আমরা তো এইভাবে বিগত 17 বছর ছিলাম, আমরা আবারও থাকতে চাই। আমরা কষ্ট করেছি, আমরা ঘরে থাকতে পারিনি, আমরা জুলুমের শিকার ছিলাম, আমরা আমাদের বহু নেতাকর্মীকে হারিয়েছি। আমাদের কি অপরাধ ছিল? আমাদের একটি মাত্র অপরাধ যে আমরা বাংলাদেশের মাটিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম, তার চেয়ে বেশি কিছু চাই নাই। এই নির্বাচন চাওয়ার এই অপরাধে আমাদের বহু নেতাকর্মীকে জীবন দান করতে হয়েছে। জামাত ইসলামের অনেক নেতাকর্মীকে ফাঁসির কাস্টে ঝুলে দিতে হয়েছে, ঝুলতে হয়েছে। এমনি ভাবেই আমাদের কষ্টের দিনগুলো আমরা পার করে মাত্র 5 মাস হলো একটি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে পদার্পণ করেছি। তা আমরা কি চাই না সবাই যে বাংলাদেশকে আমরা ধরে রাখি? যে আমি অবশ্য তার জন্য ক্ষমা চেয়ে গেছি যে সোহেল ভাই হয়তো আসতে পারবে না, আমার বাদশা ভাই আসতে পারবে না, সোহেল ভাই দেখি চলে আসছে। যাই হোক, ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে কাছে সেই ইনফরমেশন ছিল না। তো যাই হোক, ওনাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি যে কথা বলছি, আমরা দীর্ঘদিন, উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি কি বসতে পারছে একদিনের জন্য? উনি কিন্তু উপজেলায় একদিনের জন্য যেতে পারেনি। তো এমনি ভাবেই আমরা বছরের পর বছর আমরা দেশ ছাড়া, আমরা বাড়ি ছাড়া, সংসার ছাড়া ছিলাম। অপরাধ একটাই যে আমরা বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম, আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের দাবিতে আন্দোলন করেছিলাম। এ কারণেই আমরা এই ক্ষতির সম্মুখীন গুলো হয়েছি। তাই আমি বলি যে আর যেটাই হোক, আমরা একটি এই দেশকে ধরে রাখার জন্য, এই শান্তিময় বাংলাদেশকে ধরে রাখার জন্য আমরা কাজ করব। আবার যেন ফ্যাসিস্ট যেন কামব্যাক করতে না পারে, ফিরে আসতে না পারে, এই জন্য আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনাকে চান না যে হাসিনার বিচার হোক? আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি মানুষ এই মুহূর্তে চায়। শুধু হাসিনা নয়, হাসিনার সঙ্গে যারা দোষর ছিল, ওই মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পর্যায়ে যারা ছিল, তাদেরও বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে, এটাই আমাদের মূল দাবি। এবং তারপরে এই বিচারের পরে আমাদের মধ্যে যেন ভেদাভেদ না থাকে, এটাও আমরা সতর্কতার সঙ্গে আমরা চলবো। আমাদের এই বাংলাদেশকে নিয়ে অনেক পার্শ্ববর্তী দেশ অনেক খেলা করে, অনেক ষড়যন্ত্র করে। আমাদের ভালো তারা ভালো থেকে দেখে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, ভারত সেটা চায়নি। বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাক, ভারত সেটা চায় না। তখন চায় না কারণ তারা ওই জন্ম থেকেই আমাদের জন্ম থেকে ওনাদের একটা টার্গেট ছিল বাংলাদেশকে একটি করদ রাজ্যে তারা পরিণত করবে, যেটা হাসিনার মাধ্যমে সেটা সম্ভব হয়েছিল। তাই আসুন, এরকম একটি বৃহৎ প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করার মানসিকতা নিয়ে যুদ্ধ করার প্রস্তুতি আমাদের মধ্যে যেন সর্বসময় থাকে। সেখানে আমাদের দল মত নির্বিশেষে সবাই যেন ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের পক্ষে কথা বলি। এই কথা বলে আজকে আমার মা দেশমাতা বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, গতকাল লন্ডনের উদ্দেশ্যে গিয়েছেন, যিনি ৬টি বছর জেল খেটেছেন, অন্যায়ভাবে জেলে রাখা হয়েছিল। তার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরতে পারেন এবং আমাদের নেতা, দেশ নেতা বেগম খালেদা
দেশটা তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যিনি শুধু লন্ডনে থেকে দায়িত্ব পালন করেছেন, আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয়, উনি বাংলাদেশে থাকলে হয়তো অনেকবার এদিকে আসতেন, উনি আসতে পারেন নাই। কিন্তু ওনার মনের আকুতি, উনি কত দ্রুত বাংলাদেশে ফিরবেন, উনি যেন সম্মানের সহিত বাংলাদেশে ফিরতে পারেন, সুস্থতার সহিত বাংলাদেশে ফিরতে পারেন, তার জন্য আমি দোয়া চেয়ে নিই।